আমরা বাজেট আসে বাজেট যায়, আমরা সেই বাজেট কি গরিব দুঃখী মেহনতি মানুষের, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কি ভাগ্যের পরিবর্তন করতে পারে? তাদের জন্য কি নতুন কোনো দিক নির্দেশনা দেখাতে পারে? আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা বহু সরকারের বাজেট দেখেছি, আমরা গণতান্ত্রিক সরকারের বাজেট দেখেছি, আমরা স্বৈরাচার সরকারের বাজেট দেখেছি, আমরা ফ্যাসিস্ট সরকারের বাজেট দেখেছি, সামরিক সরকারের বাজেট দেখেছি, বিনা ভোটের সরকারের বাজেট আমরা দেখেছি। আমরা এখন অপেক্ষায় আছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি বাজেটের জন্য। আমরা প্রত্যাশা করতে চাই এই বাজেটটি যাতে গরিব দুঃখী মেহনতি মানুষের, রিক্সা চালক, চা শ্রমিক সহ সকল শ্রেণী পেশা মানুষের কল্যাণে এই বাজেটটি ঘোষিত হয়, সেরকম প্রত্যাশা আমরা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গিয়ে যে কর ব্যবস্থাপনার মধ্যে বৈষম্য, দুর্নীতি, কর আহরণ প্রক্রিয়ার মধ্যে নানা রকম ভাবে অস্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, মানুষের কর ফাঁকির যে প্রবণতা, সে প্রবণতা। দেশের মধ্যে 3 থেকে 4% বেশি মানুষ কর প্রদান করে না। শুধুমাত্র যারা কর প্রদান করে তাদেরকেই করের জালে আবদ্ধ করা হয়। নতুন যে করের আওতা বৃদ্ধি করবার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষণীয়ভাবে দেখতে পাই না। সে কারণে যে কোনো বাজেটই ঘোষণা হোক না কেন, আমাদের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের বর্তমান যে কর ব্যবস্থাপনা রয়েছে, সেই কর ব্যবস্থাপনাকে যদি আমরা ঢেলে সাজাতে না পারি, আমরা যদি জনগণ কর প্রদানে উৎসাহিত না হই, আমরা যদি দেশের উন্নয়নের জন্য, আমরা অভ্যন্তরীণ আয় বৃদ্ধির জন্য কর প্রদান না করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই যে রাজস্ব আয় বৃদ্ধি করে আমাদের কর প্রদান করে দেশকে উন্নয়ন করবার কথা যদি বলছি, সেটি কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জের হয়ে যাবে। আমরা বিগত সরকারের আমলে কি দেখেছি? এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে দেশে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছে। অত্যন্ত একটা সন্ধিক্ষণে এই বাজেটটি ঘোষিত হচ্ছে। 9-10 মাসের মধ্যে এই বাজেট ঘোষণা করবার পূর্বে দেশে 200 থেকে 250 নানামুখী আন্দোলন হয়েছে, আন্দোলনের আর শেষ নাই। ঠিক সেই পর্যায়ে এসে এই সন্ধিক্ষণে যখন বাংলাদেশের রিজার্ভটা বাড়ছে, আমরা ব্যাংকিং খাতে কিছু সংস্কার করবার চেষ্টা করছি, আমরা জ্বালানি খাতে কিছু সংস্কার করে সেগুলিকে আমরা রিপেয়ার করবার চেষ্টা করছি, ঠিক সেই সময় এসে যখন এই বাজেটটি ঘোষিত হতে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কাছে নানামুখী প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই বাজেটটি, ঘোষিত বাজেটটি আসলে কি আমাদের জনকল্যাণের মতো বাজেট হবে, না পূর্বেকার মতো গতানুগতিক বাজেট হবে? সেই প্রশ্ন কিন্তু সকলের মধ্যে হচ্ছে। আমরা বিগত সরকারের আমলে দেখেছি প্রত্যেকটি বাজেট, যেটি বিশেষ করে গত 15-16 বছরের বাজেটের কথা বলি, প্রত্যেকটি বাজেট লুটপাটের জন্য সে বাজেট করা হয়েছিল। সে বাজেট করা হচ্ছে দুর্নীতির জন্য, সে বাজেট করা হচ্ছে অর্থ পাচারের জন্য, সে বাজেট করা হচ্ছে ব্যাংক লুটের জন্য। সুতরাং গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি, সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি এবং আমরা দেখেছি বিগত সরকার $100 বিলিয়ন বেশি ঋণের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে তারা পালিয়ে গিয়েছে। আমাদেরকে এখন প্রতি বছর $2 থেকে $2.5 বিলিয়ন আমাদেরকে এই ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে এবং ভবিষ্যতে আরো বেশি ঋণের সুদ পরিশোধ করতে হবে। তাই আমরা ভাবতে কষ্ট হচ্ছে যে লুটতারাজের যে বাজেট বিগত সরকার দিয়েছে, যে বাজেটের মধ্যে দিয়ে সরকার লুটতারাজ করেছে, আমাদের মাথায় $100 বিলিয়ন ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছে, সেই গতানুগতিক বাজেট যদি আমরা পাই, তাহলে কিন্তু আমাদেরকে হতাশার জায়গায় তৈরি হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশিত জায়গায় যদি আমাদেরকে অ্যাড্রেস করতে হয়, তাহলে ছাত্র জনতার গণবিপ্লবে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে ছাত্ররা রয়েছে, সকলে কিন্তু একসাথে চলতে হবে, একসাথে কাজ করতে হবে। বর্তমানে দেশের রাজনৈতিক যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে সরকারকে কিন্তু অনেক সময় বিব্রত করছে। আবার যারা রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু তাদের যে দাবি দেওয়ার কথা বলছে, সেগুলি কিন্তু সরকারকে বিবেচনা আনবার জন্য অনুরোধ করা যেতে পারে। আমরা কি দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এখনো পর্যন্ত আমরা দেখিনি যে বিগত সময় অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, কর খেলাপিদের একটা তালিকা প্রণয়ন করবার জন্য যদি তাদের তালিকা প্রণয়ন করে সেগুলো যদি প্রকাশ করা হয়, তাহলে কিন্তু লুটতারাজের ধারাবাহিকতা সেটি বন্ধ হবে। দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় আসবার অপেক্ষায় রয়েছেন, তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবে। যদি সেই লুটতারাজকারীদের, অতীতের লুটতারাজকারীদের সেই শাস্তিমূলক ব্যবস্থা করে নাম প্রকাশ করা না হয়, তাহলে কিন্তু আমরা শোষণ এবং দুর্নীতির পালাবদল দেখতে পাবো। একটি শোষণ ও দুর্নীতিবাজ গোষ্ঠী চলে যাবে, আর একটি শোষণ ও দুর্নীতিবাজ গোষ্ঠী এসে দেশে নতুনভাবে শাসন ক্ষমতা গ্রহণ করবে। তাই আমরা ইতিপূর্বে যাদেরকে বাংলাদেশের অর্থ লুটপাটকারী, ব্যাংক লুটপাটকারী, বাংলাদেশের দুর্নীতি, অনিয়ম, মেগা প্রজেক্টে দুর্নীতি করেছে, তাদের দৃশ্যমান শাস্তির মাধ্যমে যদি ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে ভবিষ্যতে রাজনীতিতে যারা আসবেন, যারা ক্ষমতা আসবেন, তারা সাবধানতার সাথে দেশ পরিচালনা করবে আমরা আশা করি। আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং কর্পোরেট ট্যাক্সের যে লবিং রয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপে প্রত্যেকটা ট্যাক্স কাঠামোকে কিন্তু আমরা তছনছ করে দিচ্ছি।
একজন যিনি ট্যাক্সের কর্মকর্তা তাকে রাজনৈতিক প্রভাব খাটানো হয়, আবার দেখা যায় কর্পোরেট লবিং এর মাধ্যমে অর্থ প্রদান করা, অনিয়ম করা, এসব কারণকে যদি আমরা বের হতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে রাজস্ব আহরণ প্রক্রিয়াকে সেখানে আমরা ত্বরান্বিত করতে পারবো না। আমরা বলছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং সবসময় আমরা বলবার চেষ্টা করি, আমাদের স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে আমাদেরকে সবসময় বরাদ্দ বৃদ্ধির কথা বলে থাকি আমরা, কিন্তু আমরা সবসময় দেখি আমাদের এই 3-4টি কাজ, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সামাজিক সুরক্ষা, এই খাতগুলি কিন্তু আমাদের বাজেটে বরাদ্দ সবসময় পিছিয়ে থাকে। আমরা আশা করব যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেট ঘোষিত হতে যাচ্ছে সেই ঘোষিত বাজেটে অন্ততপক্ষে স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা সহ আমাদের এই সকল খাতগুলোকে যাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়, কর্মসংস্থানের লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট ঘোষণা করা হয়। আমরা বিগত সময় কি দেখেছি, সমস্ত কাজ কিন্তু একক ব্যক্তির নিয়ন্ত্রণে হতো। পিএমও অফিস থেকে নিয়ন্ত্রণ করে দুর্নীতির সকল কিছুকে নিয়ন্ত্রণ করা হতো। ট্যাক্স অফিসের কে কমিশনার হবেন, কে ডিসিটি হবেন, কে এনবিআর এর চেয়ারম্যান হবেন, কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে একক ব্যক্তির নিয়ন্ত্রণে সেগুলি পরিচালিত হতো। এখন যদি ভবিষ্যতে যদি সে ধরনের একক ব্যক্তির নিয়ন্ত্রণে দেশ, রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কিন্তু যেই লাউ সেই কদু থেকে যাবে। আমরা বিগত সময়ে দেখেছি বিবিএস কে তাদের সমস্ত ডাটাকে মিথ্যা ডাটা দিয়েছেন, তারা ফুলিয়ে ফাঁপিয়ে ডাটা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং সরকার তার নিজের ইচ্ছা মতো বিবিএস এর ডাটা ব্যবহার করে জনগণকে অসত্য মিথ্যা তথ্য তারা প্রদান করত। তারা গড়াইও বাড়িয়ে দিত, তারা জন্ম সময় মিথ্যা কথা বলতো, তারা দেখা গিয়েছে যে বাল্য বিবাহ নিয়ে অসত্য কথা বলতো। সুতরাং বিবিএস এর যে তথ্য প্রদান করতো সেই তথ্যের মধ্যে যে অসত্যতা ছিল, আমরা সেই অসত্যতা থেকে যে ধরনের তথ্যপত্র বিগত সময় পেয়েছি প্রত্যেকটি তথ্যপত্র মিথ্যা ভরা তথ্যপত্র ছিল। আমি ডক্টর দেবীপ্রিয় ভট্টাচার্য স্যারের কথা বলছি, তিনি কিছুদিন আগে কেমন বাজেট চাই একটি অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছিলেন যে অর্থনীতির দুটি ফুসফুস ব্যাংক ও জ্বালানি খাত আইসিইউতে ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেগুলিকে আইসিইউ থেকে কিছু রক্ষা করবার চেষ্টা করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি স্যারের বক্তব্যকে অবশ্যই সমর্থন করি। কিন্তু স্যার, আমি যদি জানতে চাই জনগণের কাছে, সরকারের কাছে, দেবপ্রিয় ভট্টাচার্য স্যার হয়তো বলবেন যে আমাদের যে ব্যাংকিং খাতকে আমরা কিছুটা রিপেয়ার করবার চেষ্টা করেছি, কিন্তু ব্যাংকিং খাতে যে 5-6টি ব্যাংকে এখনো পর্যন্ত সাধারণ জনগণ গিয়ে তাদের চেক দিয়ে জমানতকৃত অর্থ উত্তোলন করতে পারছে না, সেটি কি করবে? অন্যদিকে আজকে জ্বালানি খাতকে আমরা যে সুরক্ষার কথা বলছি, কিছুটা রিপেয়ার করা হয়েছে, বাংলাদেশের জ্বালানি খাতের মতো দুর্নীতির মতো এমন বড় দুর্নীতির একটা পৃথিবীর ইতিহাসে এটি সবচেয়ে বড় একটা কালো দাগ। ট্রেড বেস মানি লন্ডারিং এর মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতে ফার্নেস অয়েল এবং কয়লা আমদানি করতে গিয়ে শত শত কোটি কোটি টাকা যে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে, সেটির হিসাব আমরা কিভাবে করব? আমরা দেখেছি বাংলাদেশে এই জ্বালানি খাতে যে আমদানিকারক, যে কয়লা আমদানিকারক বা ফার্নেস অয়েল আমদানিকারক, তারই প্রতিষ্ঠান সিঙ্গাপুর থেকে রপ্তানিকারক। সুতরাং $100 ফার্নেস অয়েল $200-300 যদি আমদানি করা হয় তাহলে কিন্তু সেখানে যিনি মামা তিনিই ভাইকনা, আমরা আর মামুরা মিলে আমদানি রপ্তানির মধ্যে ইনভলভ ছিলাম। সুতরাং বাংলাদেশের ট্রেড বেস মানি লন্ডারিং এর মাধ্যমে জ্বালানি খাত বলি, সার খাত বলি, সর্বক্ষেত্র থেকে যে অর্থ লুটপাট হয়ে গিয়েছে, সেই লুটপাটের অর্থ আমরা ফিরিয়ে আনতে পারবো কিনা সেটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যে আমাদের অর্থনীতির দুটি ফুসফুস কিছুটা ঠিক হচ্ছে, স্যার বলেছেন, সেই ফুসফুস ঠিক করলেও আমরা এই জ্বালানি খাতের এবং আর্থিক খাতের লুটতরাজকারীদেরকে আমরা মনে করি জনসম্মুখে তাদের নাম প্রকাশ করে তাদের বিচারের ব্যবস্থা করবার জন্য। আমি স্যার অপেক্ষায় বসে আছেন, আমরা একটু কষ্ট করে পড়াশোনা করে আসবার চেষ্টা করি, কারণ আমরা মাথা থেকে কিছু বের হয় না, জেনে তারপরে কথা বলি আর কি, স্যারদের কথা শুনে বলি। আমি আসন্ন বাজেটকে জনমুখী করা সহ রাজস্ব আহরণ বৃদ্ধি করবার লক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে 10 দফা সুপারিশ এখানে উপস্থাপন করছি। প্রথম সুপারিশ হচ্ছে গিয়ে কর জালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর ফাঁকিবাজদের অসমতা দূর করে কর আহরণ পদ্ধতি সহজ করা, স্বচ্ছ ও উৎসাহব্যঞ্জক করা, যাতে যারা অধিক কর প্রদান করবেন, সঠিক কর প্রদান করবে, তাদেরকে যাতে উৎসাহ প্রদান করা যায়, তাদেরকে যাতে সরকার স্বীকৃতি প্রদান করে, তার জন্য আমি প্রথম সুপারিশ করছি। আওয়ামী লীগ শাসন আমলে যারা কর খেলাপি, ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী ছিলেন, তাদের নামের তালিকা প্রকাশ করে তাদেরকে দৃশ্যমান বিচারের ব্যবস্থা করা, তা না হলে, আমি আগেও বলেছি, তা না হলে ক্ষমতার পালাবদলের সাথে দুর্নীতি এবং দুঃশাসনের কিন্তু পালাবদল ঘটতে পারে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো, নারী, বিধবা, স্বামীহারা, পরিত্যক্ত, প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদের জন্য যে বাজেট বরাদ্দ করা হচ্ছে তাদের পরিধি বাড়ানো, এবং একই সাথে বর্তমানে যে মূল্যস্ফীতি চলছে সেই মূল্যস্ফীতি বাজারে তাদের জন্য সেই বাজারের পরিমাণটা বাড়ানোর জন্য অনুরোধ করছি। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে সার, বীজ, ডিজেল এসব খাতগুলোতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান করবার অনুরোধ করছি। একই সাথে অনুরোধ করছি যে অপ্রয়োজনীয় যে ইনসেন্টিভ গুলো রয়েছে সেই ইনসেন্টিভ গুলি বন্ধ করে দেওয়ার জন্য, কারণ যুগ যুগ ধরে কখনো ইনসেন্টিভ চলতে পারে না।
আমরা দেখেছি যে আমাদের আরএমজি খাতে বলি, আমাদের পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে বলি, আমরা দেখে গেছি কোথাও এক্সপোর্টই করেনি কোথাও, সেখান থেকে গভর্নমেন্টের কাছ থেকে সে এক্সপোর্ট না করেও কিন্তু সেখানে ইনসেন্টিভ তুলে নিচ্ছে। আমরা আশা করব যে আমাদের কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে সার, বীজ, ডিজেল ও সেচে ভর্তুকি প্রদান করা হোক, একই সাথে আমাদের যে ইনসেন্টিভগুলি অপ্রয়োজনীয় সেই ইনসেন্টিভগুলি বন্ধ করা হোক। খোলা বাজারে টিজিবির কার্যক্রমকে আরো বেশি বেগবান করে আমরা আশা করি যে অন্ততপক্ষে 1 কোটি মানুষকে যাতে রেশন কার্ড প্রদান করা হয়, যাতে আমাদের এই হতদরিদ্র মানুষ, নিম্নআয়ের মানুষ, এমনকি মধ্যবিত্তের মানুষগুলো সকালবেলা যেভাবে ট্রাকের পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থেকে সারাদিন ন্যায্য মূল্যে কিছু পণ্য পেতে চায়, যদি আমরা রেশন কার্ড প্রদান করতে পারি তাহলে কিন্তু তাদেরকে সেই ট্রাকের পিছনে দাঁড়িয়ে আমাদেরকে সেই ন্যায্য মূল্যে পণ্য গ্রহণ করতে হবে না। সে কারণে আমরা এই টিসিবির কার্যক্রমকে বৃদ্ধি, একই সাথে রেশন কার্ড প্রদানের জন্য সুপারিশ করছি। আমাদের ষষ্ঠ সুপারিশ হচ্ছে গিয়ে মধ্যবিত্ত জনগণের জন্য, নিম্নআয়ের মানুষের জন্য কর আয় মুক্ত আয়সীমা 3 লাখ টাকাতে বেরিয়ে 5 লক্ষ টাকা করবার কথা আমরা বলছি। অনেকেই বলেছেন, আমরাও বলছি যে কর আয় মুক্ত আয়সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করার জন্য একই সাথে আমরা আরেকটা নতুন দাবি উত্থাপন করতে চাই। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের পরিবারকে করমুক্ত সুবিধা দেওয়া যায় কিনা সেটিও সরকারকে বিবেচনা আনবার জন্য আমরা অনুরোধ করছি। আমরা খুবই আশা করব যদি যে বাজেট ঘোষিত হবে, আসন্ন বাজেটে সরকার যদি জুলাই বিপ্লবের শহীদদের জন্য, আহত পরিবারদের জন্য যদি করমুক্ত সুবিধা প্রদান করে, তাহলে জুলাই শহীদদের রক্ত কিন্তু আমাদেরকে আরো বেশি উৎসাহিত করবে যে আমরা কিভাবে আরো গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারি। আমরা তাদের প্রতি সম্মান দেখানো হবে। আমরা অংশীজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এনবিআর কে টেকসই সংস্কার করার কথা আমরা বলছি। অধ্যাদেশে সংশোধন করে অভিজ্ঞতা ও বাস্তবসম্মত এনবিআর এর কর্মকর্তাদেরকে তাদেরকে উচ্চ পর্যায়ে বসাবার জন্য করছি। যিনি ইটের প্লাস্টার করেন তিনি কিন্তু সেখানে সুপারভাইজার হতে পারেন, যিনি ওয়েল্ডিং করেন তিনি ওয়েল্ডিং এর সুপারভাইজার হতে পারেন, যাতে কোনো আমলা এসে, আমরা বাংলাদেশ ব্যাংক বলি, এনবিআর বলি, এসব প্রতিষ্ঠানগুলিতে যদি বসে তাহলে অভিজ্ঞতা সম্পন্ন যে প্রাতিষ্ঠানিক লোকেরা যারা সক্ষমতা অর্জন করে তারা কিন্তু তাদের কর্মস্পৃহা হারিয়ে ফেলে এবং সেখানে তাদের যে অভিজ্ঞতার যে সুফল পাবার যেটি আমরা চাই সেটি কিন্তু আমরা পাই না। সে কারণে আমরা বলি এনবিআর এর সংস্কার হোক, তবে তার সাথে সাথে এনবিআর এর প্রধান কর্তা ব্যক্তিরা যারা হবেন তারা যাতে এনবিআর থেকেই নির্বাচিত হন সেটি করার জন্য আমরা সুপারিশ করছি। তরুণদের কর্মসংস্থানের জন্য স্কিল ডেভেলপমেন্টে আমরা বাজেট বাড়ানোর কথা বলছি। শ্রদ্ধেয় স্যার বলেছেন ইতিমধ্যে 27 লক্ষ মানুষ বেকার হয়েছে। আমরা যদি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা না করি, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা না করি, স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট প্রদান না করি, তাহলে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের এই তরুণদেরকে তাদেরকে কর্মমুখী করে তাদের চাকরি বাকরির সুবিধা আমরা দিতে পারবো না। তাই স্কিল ডেভেলপমেন্টে বাজেট করবার জন্য আমরা অনুরোধ করছি। আমরা ঘোষিত বাজেটে জেলা এবং বিভাগীয় পর্যায়ে যাতে সকল শ্রেণী পেশার মানুষের সাথে নানা আলাপ আলোচনা করে, ব্যবসায়ী ফোরামের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা, সেই সুপারিশ করতে। সর্বশেষ যেটা বলছি, শিল্প কলকারখানা স্থাপন করবার জন্য, বিনিয়োগ উৎসাহিত করবার জন্য অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, লাইসেন্স প্রাপ্তি সহজকরণের মাধ্যমে ন্যায্য দামে বিদ্যুৎ, গ্যাস প্রদান করবার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। আমরা আশা করব আমাদের আজকের যে ছায়া সংসদটি অনুষ্ঠিত হলো, সেই ছায়া সংসদের মধ্যে দিয়ে যে বাজেট ঘোষিত হতে যাচ্ছে সে বাজেটে যদি সরকারের দৃষ্টিতে আছে আমাদের শিক্ষার্থীদের 2-4টি কথা তারা গুরুত্ব সহকারে দেখে, তাহলে হয়তো বা আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা পূরণ হবে। তবে আজকে যিনি প্রধান অতিথি পেয়েছেন তিনি একজন নির্মোহ ব্যক্তিত্ব। জীবনে সাদাকে সাদা বলেছেন, কালোকে কালো বলেছেন, সকল ভয়ের ঊর্ধ্বে থাকবার চেষ্টা করেছেন, কখনো ভালোর পক্ষে আবার কখনো বেশি ভালোর পক্ষে। তিনি কখনো কোথাও কোনো কম্প্রোমাইজ করেননি। জীবনে সে কারণের জন্য বহু চড়াই উত্তরাই পেরিয়ে এখনো তিনি তার অবস্থানে শক্তিশালী অবস্থানে রয়েছেন। আমি আশা করব, আমি জানি না আগামীতে কারা সরকার গঠন করবেন, সে সরকার কি জাতীয় সরকার হবে কিনা, সে সরকারে কারা আসবেন। আমি আশা করব ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের মতো যদি এরকম একজন বিশিষ্ট অর্থনীতিবিদকে পরবর্তী সরকার কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু দেশের জনগণের, সাধারণ মানুষের কিন্তু কল্যাণ হবে। এ ধরনের নির্মোহ ব্যক্তিদেরকে আমরা সরকারের যে কোনো ব্যবস্থাপনার মধ্যে, আমরা মন্ত্রী বলি বা বড় বড় যে কোনো জায়গায় বলি, আমরা তাদেরকে দেখতে চাই। আমি আমাদের সেই একজন আশাবাদী মানুষ যিনি সাধারণ মানুষের কথা বলেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, যিনি সিপিডির নির্বাহী পরিচালক ছিলেন, পরবর্তীতে এখন সিপিডির সাথে আছেন সম্মানীয় ফেলো হিসাবে।